আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে তড়িৎ বা ইলেকট্রিসিটি। দেখো, তড়িৎ বলতে আমাদের প্রথমে যে ধারণাটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ব্যাপারটা কি। ঠিক আছে, এখানে একটা কথা আসবে, সেটা হচ্ছে আধান। এই ব্যাপারটা কি জীবনধারা জিনিসটা একটুখানি তোমাদেরকে যদি ছবি এঁকে বোঝাই তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত খুব সহজে বললে তড়িৎ হচ্ছে একটি শক্তি। ঠিক আছে, তড়িৎ হচ্ছে একটি শক্তি। দেখবে অনেক বইয়েতে লেখা আছে যার কোনো ভর নেই কিন্তু কাজ করার ক্ষমতা আছে। ঠিক আছে, কার্য করার ক্ষমতা আছে। এটা অনেক বইতে সংজ্ঞায় লেখা আছে, তড়িৎ হচ্ছে এক ধরনের শক্তি যার কোনো ভর নেই কিন্তু কার্য করার ক্ষমতা আছে। এবার এই সংজ্ঞাটা তো খুব অ্যাবস্ট্রাক্ট, এটা থেকে হয়তো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো না। একটা ছোট্ট জিনিস বলি, তারপর সেখান থেকে আমরা টপিকটায় ঢুকবো। ধরো দেখবে একটা চিরুনি নাও, ঠিক আছে, একটা চিরুনি নাও, সেটাকে খুব ভালো করে ঘষো। ঠিক আছে, হাতে করে কি মাথায় শুলে ভালো করে ঘষো, দিয়ে ছোট ছোট কাগজের টুকরো রাখো, ছোট ছোট। দেখবে কি হচ্ছে, কাগজের টুকরোগুলো চিরুনির দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। কেন বলো তো? আসলে যখন আমরা কোনো কিছু ঘষি, ধরো এই একটা তল আর এই একটা তল, এই দুটোকে আমরা অনবরত ঘষছি, তাতে হয় কি, এই তলের কিছু মানে ধরো আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, যেটা পরমাণুর গঠন কিরকম থাকে, সেন্ট্রাল নিউক্লিয়াস, আর তার বাইরে থাকে এরকম ইলেকট্রন পাথ। ঠিক আছে, 2, 8, 18 এরকম করে ইলেকট্রন সব থাকে। যাই হোক, তার কথা হচ্ছে এই যে বাইরের তলটা ধরো এখানে বারবার ঘষা হচ্ছে, তারপরে কি হলো, এই ইলেকট্রনটা ছেড়ে বেরিয়ে গেল। এখানে ধরো বারবার ঘষা হচ্ছে, তাহলে কি হলো, এই ইলেকট্রনটা ছেড়ে বেরিয়ে গেল। এবার এই ছবিটা ফেরত আসছি, দেখো যখন ঘষা হচ্ছে বারবার, এই ঘর্ষণের ফলে কি হলো না, এর থেকে কিছু ইলেকট্রন ছেড়ে বেরিয়ে চলে এলো এর সারফেসে বা এর তলে। তাহলে এখানে ধরো চারটা দেখাচ্ছি, 4টে ইলেকট্রন এক্সট্রা হচ্ছে। তাহলে এখানে কি হলো, এখানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো। ঘাটতি তৈরি হওয়া মানে আমরা কি জানি, একটা অণুতে ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা সবসময় সেম থাকে। তাহলে এখানে যখন ইলেকট্রনের সংখ্যাটা কমে গেল, তখন এটা কি হলো, প্রোটনের সংখ্যাটা বেড়ে গেল। তাহলে এটা হয়ে গেল পজিটিভলি চার্জড। আর এখানে কি হলো, এখানে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে গেল, এটা হলো নেগেটিভলি চার্জড। ঠিক আছে, এইবার দেখো যে চিরুনিটা অতক্ষণ ধরে ঘষা হলো, এবার এই যে কোনো চার্জ হোক, এই চার্জ কথাটার বাংলা মানেই হচ্ছে আধান। ঠিক আছে, সেটা পজিটিভই হোক নেগেটিভই হোক, এবার আমরা কি জানি যে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে, তাই তো? ঠিক আছে, এবার যখন এই চিরুনিটা ঘষালো, তার মানে কি, তাতে কিছু আধান তৈরি হলো, সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে, সেটা পরে আমরা জানবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আধান, মানে এই যে ব্যাপারটা হলো এটা হচ্ছে তড়িৎ ব্যাপারটা এলো। এবার তড়িৎ মানে যেটাকে আমরা ধরো কারেন্ট ইলেকট্রিসিটি যদি বলি, তাহলে কি হলো, এই আধানটা ধরো এই সারফেসেতে আধানটা রয়ে গেল, তাহলে এটাকে বলা হচ্ছে তড়িৎ হচ্ছে দুই ধরনের। কি, একটা হচ্ছে স্থির তড়িৎ, এবার আমরা টাইপসে আছে, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে চল তড়িৎ, বা যেটাকে বলবো, এটাকে বলবো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এটাকে বলবো কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে, এবার ধরো আধানগুলো একটা জায়গায় স্থিরভাবে রইল, নড়াচড়া করলো না, তাহলে এটা হলো স্থির তড়িৎ। এবার এই আধানগুলো ধরো এরকম একটা ইয়ে রয়েছে, এবার আধানগুলো যদি চলতে থাকে, একদিক থেকে মানে এদিক থেকে এদিকে চলছে, মুভ করছে আধানগুলো, কোনো বলের প্রভাবে হোক বা যার প্রভাবে হোক, আধানটা মুভ করছে, তাহলে সেটা হয়ে গেল কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তার মানে কি, এই যে আধানটা চলছে, চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। আর এটা স্থির তড়িৎ মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবার এই চলতড়িতের আবার দুটো ধরনের ভাগ আছে, কারেন্ট ইলেকট্রিসিটি, তোমরা ইংরেজি বাংলা সবসময় দুটোই জানবে টার্মগুলো, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তার দুটো ভাগ আছে, কি কি, একটা হচ্ছে ডিসি, যেটাকে আমরা বলবো সমপ্রবাহ। ঠিক আছে, আর একটা হচ্ছে এসি, যেটাকে আমরা বলবো পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ তার মানে সমপ্রবাহ, এই যে ইলেকট্রিসিটি যখন ফ্লো হচ্ছে, এই ফ্লোটা কোনোদিন ডিরেকশন চেঞ্জ করে না, মানে দিক পরিবর্তন করে না, সেটাকে বলবো সমপ্রবাহ। আর যে তড়িৎ চলার সময় দিক পরিবর্তন করে তাকে বলবো পরিবর্তী প্রবাহ বা এসি। ইংরেজি কথা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, এবার আমরা আসি তড়িতের উৎস। তড়িতের সংজ্ঞা হলো
তড়িতের ধরন হলো, টাইপস হলো। এবার আমরা আসি তড়িতের উৎস, সোর্স বা উৎস। প্রথমে আসি ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল কি না, এমন একটা অ্যাপারেটাস, এমন একটা কি বলবো সংগঠন, এমন একটা সংগঠন যেখানেতে কি হচ্ছে না রাসায়নিক শক্তি কিসে কনভার্ট হচ্ছে না তড়িৎ শক্তিতে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা কি জানি শক্তি এক থেকে অন্য শক্তিতে রূপান্তর হতে পারে, ঠিক আছে। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে, তাকে বলবো ইলেকট্রিক সেল। অ্যাকচুয়ালি ইলেকট্রিক সেলে কি থাকে বলো তো, এবার একটা ভেতরে একটা কার্বন রড থাকে, তার পাশে কিছু আয়োনাইজড রাসায়নিক থাকে, বাট এখানে এদিকে একটা থাকে পজিটিভ সেল, একটা থেকে পজিটিভ টার্মিনাল, একটা থেকে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। একটা ধরো পজিটিভ, একটা ধরো নেগেটিভ, এরকম ধরা তড়িৎ সেল, মানে এটা একটা ব্যাটারি অ্যাকচুয়ালি। তো এরকম ধরা তড়িৎ সেল হয় আর কি, একটা কোষ, তড়িৎ কোষ। তা সেখানে কি হয় না রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর হয়। দ্বিতীয় ধরনের হচ্ছে ডায়নামো। ডায়নামোতে কি হয় না যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। তোমরা দেখবে সাইকেলের চাকার সাথে ছোট্ট একটা এরকম জিনিস ফিট করা থাকে, এরকম একটা জিনিস ফিট করা থাকে, আর এখানে এটা ঘোরে। যখন চাকাটা এইভাবে ঘোরে তখন সেই চাকার সাথে লেগে এই জায়গাটা ঘোরে, ঠিক আছে। তা এটা হচ্ছে এরকম ধরনের ব্যাপারটা হচ্ছে ডায়নামো। তার ফলে কি হয় না সাইকেলের সামনে আলোটা জ্বলে। তাহলে এখানে কি হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে যেটাকে আমরা ইংরেজিতে বলবো মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে, ঠিক আছে। আর একটা হচ্ছে সোলার সেল। এখানে কি হচ্ছে সৌরশক্তি বা আলোক শক্তি, সৌরশক্তি বা আলোক শক্তি সেখান থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এইগুলো সাধারণত হচ্ছে আমাদের তড়িতের উৎস, ঠিক আছে। এবার তুমি বলবে বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা তো তড়িতের উৎস। হ্যাঁ দেখো, বিদ্যুৎ চমকাচ্ছে তাতে তড়িৎ আছে, কিন্তু কথা হচ্ছে সেটা তো আমরা ধরে কোথাও কাজে লাগাতে পারছি না। সাধারণত এইগুলো আমরা নিজের মানে আমাদের বিভিন্ন কাজেতে এই পদ্ধতিগুলোকে আমরা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ব্যাটারি। ব্যাটারি কাকে বলবো না অনেকগুলো তড়িৎ কোষকে যদি সমবায়ে রাখি, মানে পরপর এন্ড টু এন্ড কানেক্টেড যাকে বলে, এই ব্যাপারটাকে বলবো ব্যাটারি, ঠিক আছে। তাহলে কি বললাম না অনেকগুলো তড়িৎ কোষকে যদি সমবায়ে একসাথে রাখি তাহলে তাকে বলা হবে, সেই এটাকে বলা হবে ব্যাটারি। এবার আমরা আসছি সার্কিট বা যাকে বাংলায় বলবো বর্তনী। সার্কিট বা বর্তনী কাকে বলবো, এনি কন্ডাক্টিং মেটেরিয়াল ইজ আ সার্কিট, মানে যে কোনো মেটেরিয়াল মানে যে কোনো সাবস্টেন্স যদি তড়িৎ বহন করে তাকেই বলবো সার্কিট। যে কোনো তড়িৎ বহনকারী বস্তুকে বলবো বর্তনী। এবার দেখো তুমি বলবে স্যার একটা তার তো তড়িৎ বহন করতে পারে, তাহলে একটা তামার তার শুধু পড়ে আছে, তাহলে আমরা কি সার্কিট বলবো? এইখানেতে কনসেপ্ট আসে মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনী, মানে ওপেন সার্কিট বা ক্লোজ সার্কিট। দেখো একটা তামার তার পড়ে আছে, ঠিক আছে, তো একটু বড় করে ধরো আঁকছি, এটা একটা তামার তার, তাতে কিন্তু অনেক ফ্রি ইলেকট্রন আছে, কিন্তু তারা মুভ করছে না। কেন মুভ করছে না? না তাদের মুভ করানোর মতো কোনো শক্তি তারা পায়নি। সেটার একটা দিকে একটা পজিটিভ টার্মিনালে জুড়ে দাও, আর একটা দিকে একটা নেগেটিভ টার্মিনালে জুড়ে দাও, দেখবে সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করেছে। তাহলে এই যে অ্যাপারেটাসটা ঘটলো মানে কি, এদেরকে একটা শক্তি দেওয়া হলো। এবার তখন একটা খুলে দিলাম, তার দুটোকে খুলে দিলাম, তাহলে কি আবার তড়িৎ চলবে না? কারণ পজিটিভটা পাচ্ছে, নেগেটিভটা তো পাচ্ছে না, তাহলে তড়িৎটা যাবে কোথায়? মানে এই ইলেকট্রনগুলো মুভ করবে কেন? এখানে ধরো সুইচ লাগিয়ে দিলাম, এটাকে যখনই ঠেকাবো তখনই আবার তড়িৎ চলতে আরম্ভ করবে। এখান থেকে তাহলে কি হলো, এটা এখন কি হচ্ছে, এটা হচ্ছে এখন মুক্ত বর্তনী মানে ওপেন সার্কিট। ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো করছে না। এবার এইটাই যখন সুইচটা লাগিয়ে দেবো তখন এটা কি হয়ে যাবে, ক্লোজড সার্কিট মানে বদ্ধ। তাহলে বদ্ধ যেই হয়ে যাবে তখন কি হবে, কারেন্ট ফ্লো করতে আরম্ভ করে দেবে। তাহলে সার্কিট দু ধরনের কি কি না, একটা হচ্ছে ওপেন সার্কিট, একটা হচ্ছে ক্লোজ সার্কিট।
ওপেন বা মুক্ত আর ক্লোজড বা যেটাকে বলবো বদ্ধ। ঠিক আছে, এইবার দেখো ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিটে কিভাবে কাজটা হয়। একটা সার্কিট এঁকে দেখাচ্ছি। ঠিক আছে, সার্কিট এঁকে দেখানোর আগে কিছু সার্কিটের সিম্বল মানে বর্তনীর অংশ তাদের সিম্বল কিরকম হয় সেগুলো একটু দেখে নাও। বর্তনীর অংশ আর তাদের চিহ্ন কিরকম দেখতে হয় সেটা একটু তোমরা দেখে নাও। এটা শিখে নেওয়াটা খুব দরকার, তাহলে তোমাদের পরবর্তী সময় আঁকতে সুবিধা হবে। ধরো একটা যদি ফ্যান বলে বা একটা যদি টিভি বলে, তোমরা তো একটা ফ্যান আর টিভি আঁকতে যাবে না সার্কিট ডায়াগ্রামের মধ্যে। তার সিম্পল একটা লাইন, পরিবাহী তার মানে কারেন্ট পরিবহন হচ্ছে তার মধ্যে দিয়ে, লাইন যেদিকে তার পরিবহন হচ্ছে সেদিকে ট্যাগ। আচ্ছা, তড়িৎ কোষ, দেখো এই তড়িৎ কোষের আঁকাটা দেখো, একটা দিক বড় একটা দিক ছোট। এই যেদিকটা বড় সেদিকটা হচ্ছে প্লাস, যেদিকটা ছোট সেদিকটা হচ্ছে মাইনাস। এটা লিখতে হয় না, এটা তোমরা জেনে রাখো। ঠিক আছে, যেদিকটা বড় সেদিকটা হচ্ছে প্লাস, যেদিকটা ছোট সেদিকটা হচ্ছে মাইনাস। আচ্ছা, ব্যাটারি কিরকম ধারা? অনেকগুলো তড়িৎ কোষকে পাশাপাশি যোগ করলে দিয়ে ব্যাটারি পাওয়া যাবে, এরকম ধারা। ঠিক আছে, আচ্ছা এবার আছে সুইচ। সুইচ কিরকম ধারা? না, সুইচ দেখো, সুইচের আবার দুটো অবস্থা আছে। সুইচ একটাকে বলছি ওপেন, একটাকে বলছি ক্লোজড। দুটোই এঁকে দেখাচ্ছি। দেখো ওপেন মানে দেখো খোলা, ঠিক আছে, আর ক্লোজড মানে কি হবে? দেখো আটকানো। ঠিক আছে, এটা হলো সুইচ। এবার হচ্ছে বাল্ব। বাল্বের চিহ্নটা হচ্ছে এরকম, রোধক মানে যে কোনো ধরনের রোধ, সেটা বাল্বও অনেক সময় হতে পারে, ওটাকে আলাদাভাবে আঁকা হয়, তাই ফ্যান টিভি মেশিন যে কোনো কিছু রোধক সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, আর একটা অসংযোগী তার মানে যে তারগুলোর মধ্যে কোনো সংযোগ নেই। ঠিক আছে, অসংযোগী তার, সেটাকে কিভাবে বোঝানো হবে না, ধরো একটা তার চলে গেছে, এই একটা তার যদি আমরা এইভাবে টেনে দিই তার মানে কি এটার উপর ক্রস করেছে, এইভাবে টানবো না, কিভাবে ছুটে টানবো না, এই একটা তার এই এসে এটা উপর দিয়ে চলে গেছে, এটা হচ্ছে অসংযোগী তারের চিহ্ন। তাহলে এই চিহ্নগুলো মোটামুটি কটা চিহ্ন হচ্ছে দেখি, 1 2 3 4 5, 5-এর এ বি 6 7 8। এই চিহ্নগুলো মোটামুটি তোমরা একটু যদি জেনে নাও তাহলে এরপর তোমাদের বর্তনী আঁকতে কিন্তু খুব সুবিধা হবে। এরপরে আমরা বর্তনী আঁকবো, এগুলো তোমরা একটুখানি লিখে নিও। আমরা একটা খুব সাধারণ বর্তনী আঁকছি, যেখানে একটা বাল্ব আছে, একটা ব্যাটারি আছে, একটা সুইচ আছে। ঠিক আছে, এটা হচ্ছে মুক্ত বর্তনী। এবার বদ্ধ বর্তনীর একটা ছবি আঁকি। দেখো মুক্ত বর্তনীতে আলোটা নিভে আছে, বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আলোটা জ্বলবে। ঠিক আছে, এটা হচ্ছে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট, যা খুশি বলে। এরপর আমরা আসবো কন্ডাক্টর মানে পরিবাহী, ইনসুলেটর বা ব্যাড কন্ডাক্টর।
পরিবাহীর ইংরেজি হচ্ছে কন্ডাক্টর। এবার কন্ডাক্টর আবার দু ধরনের হবে, এটা হচ্ছে গুড, এটা হচ্ছে ব্যাড। সুপরিবাহী, কুপরিবাহী, ঠিক আছে। আর অপরিবাহী সেটা হচ্ছে ইনসুলেটর, মানে যে একদম পরিবহন করতে দেয় না। তাহলে কাকে বলবো না, যার মধ্য দিয়ে তড়িৎ সহজে যেতে পারে। আর এর ক্ষেত্রে কি হবে, পারে, সবকিছু একই হলো, লাস্টে গেল পারে না। উদাহরণ কি হবে, এক্সাম্পল, কপার, আয়রন, যে কোনো সাধারণত মেটাল গুলো খুব গুড কন্ডাক্টর হয়। আর অপরিবাহীর কি এক্সাম্পল হবে, উড, রাবার, গ্লাস, এগুলো, ঠিক আছে। এবার কিছু ব্যতিক্রমী পরিবাহী আছে, সেগুলো দেখো। সাধারণত আমরা কি বলি যে ধাতুরা খুব ভালো পরিবাহী হয়, অধাতুরা ভালো পরিবাহী হয় না। এখানে একটা এক্সেপশন আছে, আমি অন্য একটা ক্লাসের মেটাল এন্ড নন মেটাল চ্যাপ্টারটা পড়ানোর সময় বলেছি। অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী, এটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনের তৈরি, কিন্তু এটা খুব ভালো কারেন্ট কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের পরিবাহী আর অপরিবাহী ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী বা যেটাকে বলবো সেমি কন্ডাক্টর। দেখো, আমাদের অনেক সময় দেখবে দুটো কথা অনেকে খুব গুলিয়ে ফেলে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এন্ড ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস। তো এই যে মোবাইল, কম্পিউটার যেগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, এগুলো ইলেকট্রিক্যাল ডিভাইস নয়। কিন্তু ফ্যান, লাইট, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। অবশ্য এলইডি লাইটগুলো এখন ইলেকট্রিক্যাল না ইলেকট্রনিক সেটা বলা যায় না। তো ফ্যান, বিশেষ করে ফ্যান, মোটর, মেশিন, এগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস। তাহলে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের মধ্যে পার্থক্য কি? ইলেকট্রনিক ডিভাইসে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, অপরিবাহী অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। আর ইলেকট্রিক্যাল ডিভাইসে ব্যবহার করা হয় সুপরিবাহী বা গুড কন্ডাক্টর। ব্যাপারটা হচ্ছে আমাদের যে মোবাইল, কম্পিউটার, এগুলো যদি খুব বেশি কারেন্ট পাস করে তাহলে কি পুড়ে যাবে। আমাদের এইসব জিনিসগুলোর জন্য এমন একটা জিনিস চাই যেখান থেকে কারেন্ট পাস করবে কিন্তু অল্প অল্প কারেন্ট চাই। অর্ধপরিবাহী হচ্ছে এমন কিছু বস্তু যেগুলো পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি অবস্থায় থাকে। তার মানে কি, এদের মধ্যে দিয়ে তড়িৎ পাস করে, মানে তড়িৎ যায়, পরিবহন করে, কিন্তু সেটা মাত্রায় কম। এরকম উদাহরণ কি বলতো, জার্মেনিয়াম আর সিলিকন, এগুলো হচ্ছে এদের লেখা হয়ে গেল, ঠিক আছে, মানে সিম্বল আর কি। জার্মেনিয়াম আর সিলিকন, এগুলো খুব ব্যবহার করা হয় আমাদের মোবাইল, কম্পিউটার, সব ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে। এরপর আমরা আসবো তড়িৎ শক্তির প্রভাব, এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। দেখো, ইলেকট্রিক কারেন্টের তিনটে, যদিও তোমাদের বইতে দুটো এফেক্ট নিয়ে আলোচনা করা আছে, আমি তিনটে এফেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। একটা হচ্ছে হিটিং এফেক্ট, তাপীয় প্রভাব, একটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট, চুম্বকীয় প্রভাব, আর একটা হচ্ছে কেমিক্যাল এফেক্ট, মানে রাসায়নিক প্রভাব। তার প্রথমে আমরা হিটিং এফেক্ট নিয়ে যখন আলোচনা করছি, দেখবে এই যে ফ্যান অনেকক্ষণ চলার পর একটু হাত দিয়ে দেখবে গরম হয়ে গেছে, কোনো মোটর চলার পর খুব গরম হয়ে গেছে, বাল্ব অনেকক্ষণ জ্বলার পর গরম হয়ে গেছে। কি হয় দেখো, এখানে তোমাদেরকে একটা ল বলতে হবে, সেটা হচ্ছে জুলস ল অফ হিটিং এফেক্ট।
জুলের সূত্র। জুলস কি বলছে না, ধরো একটা পরিবাহী দিয়ে কারেন্ট পাস করছে, কারেন্টকে আই বলা হয়, পাস করছে টি সময়ের জন্য পাস করছে, আর এই পরিবাহীর রোধটা হচ্ছে আর, রোধটা হচ্ছে আর। তাহলে এই পরিবাহীর ক্ষেত্রে যে উৎপন্ন তাপ হবে সেই তাপটা কিসের উপর নির্ভরশীল? দেখো, তাপটা কারেন্টের বর্গের সাথে সমানুপাতিক, এই তাপটা রোধের সাথে সমানুপাতিক, এবং এই তাপটা সময়ের সাথে সমানুপাতিক। মানে মানে কারেন্ট যত বাড়বে পরিবাহীর তাপটা তত বাড়বে। রোধ, রোধ মানে কি? কারেন্টকে আটকানোর ক্ষমতা। তাহলে দেখো, একটা কারেন্ট যাচ্ছে, সেটাকে আটকানো মানে কি? জিনিসটা আরো গরম হবে। তাহলে রোধ যত বাড়বে তাপ তত বাড়বে, আর যত বেশি সময় ধরে পাস করবে তত তাপ অটোমেটিক বাড়বে, স্বাভাবিক ব্যাপার। আই স্কোয়ার আর টি, তাহলে এই তিনটেকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি পাবো? এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি। সমানুপাতিক থেকে যখন সমানে আসে তখন একটা কনস্ট্যান্ট আসে, এক্ষেত্রে সেটাকে আমরা নাম দিলাম জে। এই কনস্ট্যান্টটাকে আমরা বলবো জুলস কনস্ট্যান্ট বা জুলের ধ্রুবক, জুলের ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো, রোধ বাড়ার সাথে সাথে তাপ বাড়ছে, তড়িৎ বাড়ার সাথে সাথে তাপ বাড়ছে, এবং সেটা বর্গ এবং সময় বাড়ার সাথে সাথে তাপ বাড়ছে। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু তোমরা খুব ভালোভাবে লিখে নাও। জুলস ল অফ হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বলে এই ফর্মুলা, মানে এই লটা থেকে এই ডেরিভেশনটা। এবার দেখা যাক কিছু এর উদাহরণ। তোমরা সবাই নিশ্চয়ই ইস্ত্রি দেখেছো, আয়রন বা বাংলায় বললে ইস্ত্রি। কি হয় জিনিসটা কিরকম ধরা না, এরকম একটা জিনিস, তাই তো? এখান থেকে ধরো তারটা আছে, আসলে এর ভেতরে কি থাকে জানো তো? ভেতরে পরিবাহী পাঠানো পাঠানো থাকে, সেগুলোকে এখানে তারতে জয়। তাহলে অনেকক্ষণ মানে প্লাগে দিয়ে যখন আমরা এটাকে কারেন্টের সাথে সংযোগ করি তখন কি হয়? এটা গরম হয়ে যায়, হট হয়ে যায়। এটা একটা উদাহরণ। ঠিক আছে, ইলেকট্রিক হিটার, সেটা একটা উদাহরণ। এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পলে আসছি, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিউজ। ইলেকট্রিক ফিউজ কিরকম ধারা দেখতে হয় না, এরকম একটা ইয়ে থাকে, এখানে একটা তার থাকে ভেতরে। হয় কি, আদতে এটা উল্টে আঁকলে ভালো হতো, এদিকে তার এদিকে তার। এবার ছবিটাকে দেখাচ্ছি, দেখো, ধরো এই হচ্ছে আমাদের মেইন লাইন, সেখান থেকে আমাদের একটা ইলেকট্রিক ফিউজ লাগানো আছে, আর সেটার সাথে গিয়ে এবার ধরো এখানে আছে টিভি, আছে ফ্যান, আছে লাইট, আছে মেশিন, আছে ফ্রিজ। ঠিক আছে, এই ধরো খুব হাই কারেন্ট এলো, হাই ভোল্টেজ এবং অনেক কারেন্ট চলবে, তাহলে কি হবে? যদি এটা না থাকে তাহলে ডাইরেক্ট এসে এগুলোতে হিট করবে, তাহলে এগুলো কি হবে? এগুলো সব ড্যামেজ হয়ে যাবে, পুড়ে যাবে। ঠিক, ফিউজ ওয়্যারের কাজটা দেখো, ফিউজ ওয়্যারের কাজটা হচ্ছে এরকমই, যখন খুব বেশি কারেন্ট আসে তখন এটা গলে যায়, গলে গিয়ে এটা ডিসকানেক্ট হয়ে যায়, যেমন ধরো কেটে যায় তারটা। তাহলে কেটে যাওয়া মানে কি? আর কারেন্টটা এদিকে ফ্লো করতে পারলো না, ফ্লো করতে পারলো না মানে কি? এগুলো বেঁচে গেল, এগুলোর কোনো ড্যামেজ হলো না। এটা হচ্ছে ফিউজ ওয়্যারের অ্যাপ্লিকেশন। যদি জিজ্ঞাসা করা হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইলেকট্রিক ফিউজ, মানে কার্যপ্রণালীর নীতিটা, মূল নীতিটা কি ইলেকট্রিক ফিউজে, তখন তোমাকে বলতে হবে হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো, এই যে ফিউজ ওয়্যারটা কেটে গেল কারেন্ট বাড়ার সাথে সাথে, কেন? আমরা কি পড়েছিলাম? H ভ্যারিজ আই স্কোয়ার। তার মানে আই যদি বাড়ে
আই যদি 5 বাড়ে এইচ বাড়বে কত, আই স্কয়ার বাড়বে, তার মানে 25 বাড়বে। তাহলে যেই কারেন্টটা বাড়লো তাহলে হিটটা বেড়ে গেল প্রচন্ড, যার ফলে মেটালটা গেল গলে। ঠিক আছে, তাহলে এই যে ফিউজ ওয়্যার, এই ফিউজ ওয়্যারের কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম ধরনের বৈশিষ্ট্য দেখো, এক, গলনাঙ্ক কম। গলনাঙ্ক কম বলি তাড়াতাড়ি গলে গেল, মানে কেটে গেল। দুই, কি রোধ বেশি। বুঝে গেল, গলনাঙ্কটা কম, রোধটা হলো বেশি, এটা হচ্ছে ফিউজ ওয়্যারের বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের এখানে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে বৈশিষ্ট্য লেখো, এই দুটো জিনিস কিরকম ধারা এদের বৈশিষ্ট্য হবে সেটা তোমরা একটু লিখবে। এই দুটো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি। এক হচ্ছে নাইক্রোম ওয়্যার। আচ্ছা, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। ইউজেস, প্রপার্টি, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ইউজেস। একটা হচ্ছে নাইক্রোম ওয়্যার, আর এটা হচ্ছে টাংস্টেন ওয়্যার। এই দুটো তোমরা হোমওয়ার্ক করবে, চেষ্টা করবে, তারপর আমরা আলোচনা আবার আসবো। তাহলে হিটিং এফেক্টের কি কি মোটামুটি অ্যাপ্লিকেশন পাওয়া গেল? ইলেকট্রিক আয়রন, ফিউজ ওয়্যার, ঠিক আছে, বাল্ব। বাল্বের ক্ষেত্রে কি হয়, আর এরকম ভেতরে একটা ফিলামেন্ট থাকে, ঠিক আছে, এই ধরনের কাঁচের মধ্যে আছে। তাহলে খুব গরম হয়ে এটা রেড হট হয়ে জ্বলতে আরম্ভ করে দেয়, তাই তো? তাহলে এইসবগুলো হচ্ছে হিটিং এফেক্ট। আচ্ছা, এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট। ঠিক আছে, দেখো ম্যাগনেটিক এফেক্টটা বলার পর একটা জিনিস আমরা আলোচনা করব, একটু লিখে রেখে যদি ভুলে যাই, সেটা হচ্ছে এমসিবি। ফিউজের মতনই কাজ করে কিন্তু কার্যপ্রণালীর নীতিটা আলাদা, ঠিক আছে, সেটা বলছি। তার আগে বলি ম্যাগনেটিক এফেক্ট। দেখো এইটা বোঝার জন্য আমরা প্রথমে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট সম্বন্ধে জানবো। কার? ওয়েস্টেড এক্সপেরিমেন্ট। ওয়েস্টেডের এক্সপেরিমেন্ট, বা শুধু ওয়েস্টেড বলে দিই, ঠিক আছে। তা ওয়েস্টেড কি করেছিল না, এর আগে তোমাদের আমি চুম্বক চ্যাপ্টারটা পড়িয়েছি, তো সুতরাং তোমরা বুঝতে পারবে। ওয়েস্টেড একটা চুম্বক শলাকা নিয়েছিল, ঠিক আছে, একটা চুম্বক শলাকা নিয়েছিল, তার সামনে দিয়ে একটা পরিবাহী তার রেখে সাউথ থেকে নর্থে এটাকে তারের পরিবহনটা করেছিল, মানে এদিক থেকে ধরো আপনি বুঝতে পারবে, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এভাবে চলে গিয়েছিল। তাতে দেখলো কি, এই যে নর্থটা এটা বাঁ দিকে বেঁকে গেল। কিরকম ধরা গেল না, ছবিটা তখন দাঁড়িয়ে গেল বোঝা গেল, তখন চুম্বক শলাকাটা হয়ে গেল এরকম, মানে হেলে গেল। কেন হেলো বলো তো? একটা চুম্বক কেন হেলে যায় বা ডিফ্লেক্ট করে বা বিকর্ষণ কেন হয়, বিকর্ষণ বা আকর্ষণ যাই বলো কেন, আর একটা চুম্বক ক্ষেত্রে আসলে তখন তাহলে তার সেই বিকর্ষণ বা আকর্ষণটা হবে, তাই তো? এটা কি ছিল? এটা একটা পরিবাহী তার, তার মধ্যে দিয়ে কি পাস করানো হলো? কারেন্ট পাস করানো হলো, তার ফলে চুম্বক শলাকাটা হেলে গেল, একদিকে ডিফ্লেক্ট করলো। তার মানে কি, এই তারটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যে একে এফেক্ট করছে, তারের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এই এবং যখন এই এটা উল্টো করা হলো তখন আবার এদিকটা হেলে গেল, ঠিক আছে। তো এই যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে ওয়েস্টেড দেখালেন যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করানো হয় তাহলে সেই পরিবাহী তার একটি চুম্বক রূপে মানে চুম্বকের মতো আচরণ করে। কি দেখালেন? সিদ্ধান্তে কি পৌঁছানো গেল না, কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ পাস করানো হয় তাহলে সেই পরিবাহী তারটি একটি চুম্বক রূপে আচরণ করে। তাহলে সেখান থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটের কনসেপ্ট মানে ইউজ করব। ইলেকট্রোম্যাগনেট যেটা আমি তোমাদের আগের চ্যাপ্টারে পড়িয়েছি, তো আমি একটু ভালো করে বলে রাখছি। কি না, একটা এরকম সফট আয়রন কোর থাকে, তার চারপাশে এরকম ধরে ইলেকট্রিক ওয়্যার দিয়ে টার্নস করে দেওয়া হয়, আর এদিকে এভাবে জয়েন করে দেওয়া হয়, ঠিক আছে। এবার কি জানি আমরা, যদি ক্লক এভাবে যদি লম্বভাবে ধরি
ঠিক আছে, ক্যামেরা সরাসরি দেখো, লম্বভাবে ধরি, যদি তারের ঘোরাটা পাকটা যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হলে সেটা হচ্ছে দক্ষিণ মেরু মানে সাউথ পোল, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে নর্থ পোল, তখন সামনেটা হবে নর্থ, এদিকটা হবে সাউথ। এবং ইলেকট্রোম্যাগনেটের ব্যবহার ইত্যাদি ইত্যাদি, সফটওয়্যার কেন ব্যবহার করা হয়, স্টিল কেন ব্যবহার করা হয় না, ঠিক আছে, কিভাবে ইলেকট্রোম্যাগনেটের ক্ষমতা বাড়ানো হয় পাক সংখ্যার বৃদ্ধির সাথে, কারেন্টের মানের বৃদ্ধির সাথে, বা বস্তুটা কি বস্তু সেটার উপর, ঠিক আছে, এইসব ইত্যাদি আলোচনাগুলো আমরা চৌম্বক চ্যাপ্টারে করেছি, সুতরাং এটা নিয়ে আমরা দীর্ঘায়িত করব না। হিটিং এফেক্ট হয়ে গেল, ম্যাগনেটিক এফেক্ট হয়ে, আচ্ছা এই যে এমসিবি, দেখেছো ভুলে যাচ্ছিলাম। এমসিবির ব্যাপারটা হচ্ছে কি দেখলাম, যে একটা তার দিয়ে যদি খুব অনেকটা কারেন্ট পাস করে, তাহলে একটা চুম্বক শলাকা কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে। দেখো ফিউজ ওয়্যারের একটা অসুবিধা আছে, কি অসুবিধা বলো তো, তারটা বারবার কেটে যায় বা গলে যায়, তাহলে আবার কি সেটাকে খুলে আবার নতুন করে তারটা লাগাতে হয়, ঠিক, এটা হচ্ছে ফিউজ ওয়্যারের অসুবিধা। এখন সেজন্য মডার্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স হিসেবে ফিউজ ওয়্যারের জায়গায় এমসিবি ব্যবহার করা হয়, ঠিক আছে, মাল্টি সার্কিট ব্রেকার, সরি মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো মিনিয়েচার সার্কিট ব্রেকার দিয়ে কি করা হয় না, ঠিক একই জায়গায় আগে যেখানে ফিউজ ওয়্যার লাগানো ছিল সেখানে একটা দেখো অনেক বাড়িতে বন্ধুরা এমসিবি বক্স লাগানো থাকে, এমসিবি লাগানো, এবং এদিকে ধরো টিভি, ফ্যান, মেশিন, যা খুশি রাখো, ঠিক আছে। এখানে কি হয়, যখন খুব জোরে কারেন্ট পাস করে, অনেকটা পরিমাণে কারেন্ট পাস করে, তখন এই যে সার্কিটের ভেতরে যে এমসিবি যে গঠনটা আছে, সেটা ওই কারেন্ট পাস করছে মানে কি, ম্যাগনেটটা, ধরো কারেন্টের ইন্টেন্সিটি যদি বেড়ে যায়, তাহলে কি হলো, চুম্বকের ইন্টেন্সিটিও বেড়ে গেল, তার মানে কি ম্যাগনেটিক এফেক্টটা বেড়ে গেল, যার ফলে ডিফ্লেক্ট হয়ে সার্কিটটা ভেঙে যায়। ধরো এরকম একটা সার্কিট ছিল, এরকম একটা সার্কিট ছিল, ঠিক আছে, এখানটা জয়েন্ট ছিল, এবার এখানটা ডিফ্লেক্ট হয়ে গেল, তারপরে কি হলো, জিনিসটা এরকম হলো, সার্কিটটা খুলে গেল, তাহলে কি হলো, কারেন্ট আর পাস করলো না, বুঝা গেল, এরকম সার্কিটটা ব্রেক হয়ে যায়, যার জন্য কি বলে মিনিয়েচার সার্কিট ব্রেকার। তাহলে কি হলো, কারেন্ট আর পাস করলো না এবং তোমার অ্যাপ্লায়েন্সেস গুলো সেভ হয়ে গেল। তাহলে দেখো ফিউজ ওয়্যার আর এমসিবির কাজটা কিন্তু একই, ঠিক আছে, কিন্তু কার্যপ্রণালী মানে কার্যনীতিটা আলাদা। ফিউজ ওয়্যারের নীতি হচ্ছে হিটিং এফেক্ট অফ কারেন্ট, এমসিবির নীতি হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটা কখনো কিন্তু ভুললে চলবে না। আচ্ছা, আরেকটা যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, তার সেটা বলার আগে আরেকটা জিনিস বলি, এলইডি, এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এখন এলইডি আলোর ব্যবহারটা খুব বেড়ে গেছে, কেন বেড়ে গেছে বলতো, কারণ এলইডি আলো খুব অল্প তড়িতেও মানে জ্বলে উঠতে পারে, এর মধ্যে কোনো, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে এর মধ্যে কোনো ফিলামেন্ট নেই, তাই ফিলামেন্ট কেটে যাওয়ার কোনো ভয় নেই। তিন নম্বর হচ্ছে বাল্বের ক্ষেত্রে কি হতো না, আগে কারেন্ট পাস করে ফিলামেন্টটা গরম হতে হতো, তাহলে এই গরম হওয়ার জন্য বেশ কিছুটা তড়িতের ক্ষয় হতো, সেই ক্ষয়টা এলইডিতে হয় না। তাহলে অনেক সময় প্রশ্নেতে দেয় যে আধুনিক যুগে বাল্বের বদলে এলইডি ব্যবহার করা হয় কেন, বা সহজে বললে এলইডি তিনটি সুবিধা লেখো, তখন তোমাদের কি লিখতে হবে, এক, কম তড়িতেও এলইডি জ্বলে, দুই, এর মধ্যে কোনো ফিলামেন্ট নেই তাই কেটে যাওয়ার কোনো ভয় নেই, তিন, সেটা হচ্ছে যে বাল্বের ক্ষেত্রে ফিলামেন্টকে গরম করার জন্য যে পরিমাণ তড়িৎ ক্ষয় হতো সেরকম কোনো এখানে ফিলামেন্ট নেই বলে তড়িতের ক্ষয়টা হয় না, ঠিক আছে। এরপর আমরা আসবো সেটা হচ্ছে কেমিক্যাল এফেক্ট বা রাসায়নিক কেমিক্যাল এফেক্ট। দেখো কেমিক্যাল এফেক্ট মানে খুব সহজে যদি তোমাদেরকে বলি, যে কোনো দ্রবণ, ঠিক আছে, যে কোনো দ্রবণ যদি পিওর সলভেন্ট হয়, মানে পিওর দ্রাবক যদি হয়, তাহলে সেক্ষেত্রে খুব একটা বেশি আয়নাইজড হয় না। যে কোনো দ্রবণ বা মিশ্রণ এর মধ্যে তো দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি, ঠিক আছে, তাহলে কি হয়, এদের মধ্যে আয়ন তৈরি হয়, আয়ন মানে আধানযুক্ত কণা তৈরি হয়, ঠিক আছে। এভাবে বললে বুঝতে পারবে না। ধরো জল, পিওর ওয়াটার দিয়ে ইলেকট্রিসিটি খুব একটা বেশি পাস করে না, আমরা যখন ইলেকট্রোলাইসিস করি তখন জলের সাথে কি মিশিয়ে বলো তো, অ্যাসিড মিশিয়ে দিই, H2SO4 মিশিয়ে দিই, কি HCl মিশিয়ে দিলাম, ঠিক আছে, একটু অ্যাসিড মিশিয়ে দিলাম, কেউ তুমি একটু লেবুর জল মিশিয়ে দাও, তাহলেই হবে, ঠিক আছে। আসলে হয় কি, তখন জলটা ভেঙে যায় কিভাবে বলো তো, সরি,
H2O সেটা ভেঙে যায় H প্লাস আয়ন আর OH মাইনাস আয়নে। দেখো H প্লাসটা হচ্ছে পজিটিভ আয়ন, যেটাকে আমরা বলবো কি বলবো, ক্যাটায়ন, আর নেগেটিভ আয়নটাকে বলবো অ্যানায়ন। এভাবে ভেঙে যায়, ঠিক আছে। তাহলে দেখো তড়িতের প্রভাবে কি হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্য একটা এটাকে বলে ভোল্টামিটার অ্যাপারেটাস, কি ভোল্টমিটার নয়, বড় হচ্ছে ভোল্টামিটার। একদিকে অ্যানোড একদিকে ক্যাথোড রাখা হলো, ঠিক আছে। তাহলে কি হয়, এর মধ্যে ধরো জল রয়েছে, H2O আছে, এটা ভেঙে একদিকে তৈরি হয়ে যায় H2, একদিকে তৈরি হয়ে যায় O2। এটা তোমাদের বিশদে নেই, তাই শুধু একটু আইডিয়া দিয়ে তোমাদের রাখলাম, ঠিক আছে। কোনো দ্রবণ বা মিশ্রণের মধ্যে দিয়ে তড়িৎ পাস করলে তাহলে সেই দ্রবণ বা মিশ্রণের একটা আয়োনাইজেশন হয়ে যায়, ঠিক আছে, আয়নিক ভবন হয়ে যায়। এর ব্যতিক্রমও আছে, কিন্তু সাধারণভাবে এটা হয়। এই ছিল মোটামুটি তোমাদের তড়িতের যা কিছু সায়েন্টিফিক ব্যাপারগুলো। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে তড়িতের শারীরবৃত্তীয় প্রভাব, তার মানে ফিজিওলজিক্যাল এফেক্ট। ফিজিওলজিক্যাল এফেক্ট দেখো, আমি এখানে চিমটি কাটলাম, আমার ব্রেন বুঝতে পেরে গেল কি করে, না নার্ভের থ্রু দিয়ে। এই যে নার্ভের থ্রু দিয়ে এই যে এক্সটার্নাল স্টিমুলাস বাইরে যে ঘটনাটা ঘটলো সেটা বুঝতে পারলো, এই নার্ভ থেকে যে গেল, কিভাবে গেল জানো, এখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল থাকে, সোডিয়াম চ্যানেল পটাশিয়াম চ্যানেল এগুলো থাকে। তাহলে এখানে না এভাবে জাম্প করতে করতে যায়, জাম্পিং ম্যানারে ইম্পালস গুলো যায়। হ্যাঁ, চিমটিটা কাটলো, এখান থেকে এখানে খবরটা চলে গেল, এখান থেকে এখানে খবরটা চলে গেল। তাহলে কি এগুলো তো কি আয়ন, আধান, চার্জ পার্টিকেল, তাই তো। এই চার্জ পার্টিকেল গুলোর মাধ্যম দিয়ে খবরটা চলে গেল। এই নার্ভের ভেতরে কিন্তু তড়িতের যে প্রভাবটা এটা কিন্তু দেখা যায়। এবং এরকম অন্যান্য আরো অনেক শারীরবৃত্তীয় প্রভাবের ব্যাপার আছে, যেগুলো আমরা রিভিশন করার সময় ইন ডিটেলস কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আলোচনা করব। থ্যাংক ইউ।